সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। অভিযোগ প্রমাণিত হলে 2 বছরের কারাদণ্ড রোহিঙ্গা বিরোধী অং সান সুচির। রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে, মার্কিন জেনারেলের সতর্কতা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য আক্রমণাত্মক, বাগাড়ম্বর ও অগঠনমূলক, রাশিয়ার হুঁশিয়ারি। আমেরিকাকে ভয়াবহ যুদ্ধের হুমকি দিল আফগানিস্তানের তালেবান। পরমাণু সমঝোতা ইস্যু নিয়ে ইউরোপীয়দের সঙ্গে আমেরিকার আলোচনা। ভারতের কৃষকরা যখন আন্দোলনে, প্রেসিডেন্ট তখন কৃষি আইনের প্রশংসা করছেন, বললেন আনন্দ শর্মা। এবং সবশেষে জানাবো বিশেষ প্রতিবেদন, ইয়েমেন যুদ্ধে সহায়তা বন্ধের মার্কিন দাবি কৌশল নাকি বাস্তব। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অভিযোগ প্রমাণিত হলে 2 বছরের কারাদণ্ড অং সান সুচির। শান্তিতে নোবেল বিজয়ী 75 বছর বয়সী মিয়ানমারের নেত্রী অং সান সুচি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আটকের পর মামলা করে মিয়ানমার পুলিশ। সুচির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে 2 বছরের কারাদণ্ড হতে পারে। গত সোমবার 1 ফেব্রুয়ারি ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্তো, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি সহ শাসক দলের শীর্ষ নেতাদের এবং কয়েকশো আইন প্রণেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। 2020 সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এই সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে মনে করা হয়। বর্তমান সামরিক সরকার নির্বাচনে কারচুপি হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখছে। সুচির বিরুদ্ধে আমদানি রপ্তানির আইন লঙ্ঘন সহ রাজধানী নেপিদোতে অবস্থিত তার বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়াকিটকি, রেডিও এবং অবৈধ যোগাযোগের সরঞ্জামের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ প্রমাণিত হলে সুচির সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সদস্যরা। রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে। একজন শীর্ষ স্থানীয় মার্কিন সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড শুক্রবার এক বক্তব্যে এই আশঙ্কা প্রকাশ করেন। মস্কো ও বেইজিং আগ্রাসীভাবে আন্তর্জাতিক নীতিকে চ্যালেঞ্জ করছে বলে তিনি অভিযোগ করেন। অ্যাডমিরাল রিচার্ড বলেন, রাশিয়া ও চীন তার দেশসহ গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অ্যাডমিরাল রিচার্ড আরও লিখেছেন, উভয় দেশের সামরিক শক্তির পক্ষ থেকে সমূহ হুমকি মোকাবেলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়নের আহ্বান জানান। এই মার্কিন অ্যাডমিরাল আরও বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে, আর সেরকম কিছু হলে পারমাণবিক যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়বে। বাইডেনের বক্তব্য আক্রমণাত্মক, বাগাড়ম্বর ও অগঠনমূলক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে অবিলম্বে মুক্তি দেওয়ার যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করে মস্কো বলেছে, এই ধরনের আলটিমেটাম রাশিয়ার দৃষ্টিতে অগ্রহণযোগ্য। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কোয় এক বক্তব্যে একথা বলেন। বাইডেনের রুশ বিরোধী বক্তব্যকে তিনি আক্রমণাত্মক, বাগাড়ম্বর ও অগঠনমূলক বলে বর্ণনা করেন। পেসকভ বলেন, ওয়াশিংটন মস্কোকে যে আলটিমেটাম দিয়েছে তার পুনরাবৃত্তি সহ্য করা হবে না।
জো বাইডেন বুধবার রাতে তার প্রশাসনের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে গিয়ে দাবি করেন, রাশিয়ার আগ্রাসী নীতি, বিশেষ করে আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা ও নিজ দেশের জনগণকে বিষ প্রয়োগের ব্যাপারে ওয়াশিংটনের নীরবতার দিন শেষ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমেরিকা নিজের জাতীয় স্বার্থ রক্ষা ও রাশিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য প্রয়োজনীয় বাজেট বাড়াতে কুণ্ঠাবোধ করবে না। এরপর তিনি রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে অবিলম্বে অ্যালেক্সি নাভালনির নিঃশর্ত মুক্তি দাবি করেন। গত মঙ্গলবার রাশিয়ার একটি আদালত দেশটির সরকার বিরোধী নেতাকে জামিনে মুক্তির শর্ত লঙ্ঘন করার দায়ে 3.5 বছরের কারাদণ্ড দিয়েছে। আমেরিকাকে ভয়াবহ যুদ্ধের হুমকি দিল আফগানিস্তানের তালেবান। আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধের হুমকি দিয়েছে তালেবান। এই গোষ্ঠী ওয়াশিংটনকে হুমকি দিয়ে বলেছে, তাদের সঙ্গে মার্কিন সরকারের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধ এবং সংঘর্ষের ভয়ঙ্কর বিস্তার ঘটবে। তালেবান শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করে, যার শিরোনাম হচ্ছে, আগ্রাসী সেনাদের প্রত্যাহারের তারিখ নবায়ন করা হলে যা হবে। তালেবান সতর্ক করে দিয়ে আরও বলেছে, দোহা চুক্তি লঙ্ঘন করা হলে বড় আকারের যুদ্ধ শুরু হবে, যার সম্পূর্ণ দায় নিতে হবে মার্কিন প্রশাসনকে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের আফগান স্টাডি গ্রুপ এক প্রতিবেদনে প্রেসিডেন্ট জো বাইডেনকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেছে। তালেবানের সতর্কবার্তায় ওই প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করা হয়। কাতারের রাজধানী দোহায় 2020 সালের 29 ফেব্রুয়ারি কথিত এক শান্তি চুক্তিতে সই করে তালেবান ও আমেরিকা। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। পরমাণু সমঝোতা ইস্যু নিয়ে ইউরোপীয়দের সঙ্গে আমেরিকার আলোচনা। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার টুইটার পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইভস লা দ্রিয়া একথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা একসাথে ইরানকে মোকাবিলা এবং পরমাণু ও নিরাপত্তার চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি শুধু বলেছেন, আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে আমরা ইরানের বিষয়টি নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে চেষ্টা করছে। এরই মধ্যে বাইডেন বলেছেন, ইরান যদি পূর্ণমাত্রায় সহযোগিতার পথে ফিরে আসে তাহলে আমেরিকাও পরমাণু সমঝোতায় ফিরে আসবে। তবে ইরান বারবার বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আমেরিকা এবং ফিরে আসার জন্য তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এজন্য সবার আগে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কৃষকরা যখন আন্দোলনে, প্রেসিডেন্ট তখন কৃষি আইনের প্রশংসা করছেন। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কংগ্রেসের উপনেতা আনন্দ শর্মা প্রেসিডেন্টের অভিভাষণের উপর আলোচনার সময়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, নয়া 3টি কৃষি আইনের বিরুদ্ধে দেশের বহু কৃষক যখন আন্দোলন করছেন তখন প্রেসিডেন্ট সংসদে ওই আইনের প্রশংসা করছেন। এটা দুর্ভাগ্যজনক। শুক্রবার তিনি এই সংক্রান্ত মন্তব্য করেন। আনন্দ শর্মা বলেন, কৃষকদের নিজেদের অধিকারের জন্য আন্দোলন করতে বাধ্য করা হয়েছে এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেজন্য কেন্দ্রীয় সরকার দায়ী। কৃষক আন্দোলনের মধ্যে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার ঘটনায় গোটা দেশবাসী ব্যথিত। তিনি বলেন, ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
দেশে বিষম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের ঘর থেকে বাইরে বেরিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য করেছে। তিনি বলেন, প্রেসিডেন্টের অভিভাষণ সরকারের হতাশাজনক প্রশংসাপত্র। ওই অভিভাষণে অনাবশ্যকভাবে 3টি কৃষি আইনের উল্লেখ করা হয়েছে, যা দুর্ভাগ্যজনক। সরকার যা লিখে দেয় প্রেসিডেন্ট সেটাই পড়েন। একদিকে কৃষক আন্দোলন চলছে, অন্যদিকে সংসদে কৃষি আইনের প্রশংসা হচ্ছে। এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে? কৃষকদের উপরে নিপীড়ন হলে গোটা দেশ তাদের পাশে দাঁড়াবে। সরকারের কথা ভুলে যাওয়া উচিত নয় বলেও কংগ্রেস নেতা আনন্দ শর্মা মন্তব্য করেন। ইয়েমেন যুদ্ধে সহায়তা বন্ধের মার্কিন দাবি কৌশল নাকি বাস্তব? ইয়েমেনে সৌদি জোটের যুদ্ধ অব্যাহত রাখতে আমেরিকা তাদের কয়েকটি ইউরোপীয় মিত্রের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। 2015 সালের মার্চ মাসে যখন সৌদি জোট ইয়েমেনে হামলা চালায়, তখন থেকেই তথ্য দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে, লজিস্টিক সহায়তা দিয়ে সৌদি জোটকে সহযোগিতা করে এসেছে আমেরিকা। কিন্তু মার্কিন নয়া সরকার এখন তাদের সেই ভূমিকার অবসান ঘটানোর কথা বলছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনে সৌদি আগ্রাসনে সমর্থন দেয়া বন্ধ করবেন। এই অবস্থানের কথা জো বাইডেন নিজেও জানিয়েছেন। ইয়েমেন যুদ্ধকে কৌশলগত বিপর্যয় হিসেবে অভিহিত করে বাইডেন বলেছেন, এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। ইয়েমেনে আগ্রাসনে অস্ত্র বিক্রিসহ সকল সহযোগিতার অবসান ঘটাতে হবে। তবে তিনি এটাও বলেছেন, সৌদি আরবকে তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সহায়তা করবে আমেরিকা। তিনি বলেন, সৌদি আরব ইরান সমর্থিত বাহিনীর হামলার হুমকির মুখে রয়েছে। বাইডেনের এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের বিপরীত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প তার শাসনামলের শেষ দিনগুলিতে আনসারুল্লাহ বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিয়ে দেশটির উপর অবরোধ আরোপ করে। ট্রাম্প ভেবেছিল এই কাজ করে তিনি ইয়েমেনিদের প্রতিরোধ ভেঙে দিয়ে সৌদি জোটের পক্ষে গুরুত্বপূর্ণ একটা কিছু করে ফেলেছেন। আসলে তার উদ্দেশ্য ছিল সন্ত্রাসী তকমা লাগিয়ে লক্ষ লক্ষ ইয়েমেনিকে খাদ্য ও মানবিক সহায়তা দেওয়ার পথ বন্ধ করা। সৌদি জোট আগ্রাসন চালিয়ে এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনিকে হত্যা করেছে এবং এই দরিদ্র আরব দেশটির অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা ইয়েমেনকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে। অথচ নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ইয়ন ইংল্যান্ড বলেছেন, আনসারুল্লাহকে সন্ত্রাসী তালিকায় রাখা একটি যুক্তিহীন ও ধ্বংসাত্মক পদক্ষেপ। বাইডেন প্রশাসন এরই মধ্যে 1 মাসের জন্য আনসারুল্লাহর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেই সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রিও স্থগিত করেছে। সৌদি ও আমিরাত সরকার ভেবেছিল 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প আরও 4 বছর হোয়াইট হাউসে অবস্থান করবেন এবং তাদের আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবেন। অবশ্য পশ্চিম এশীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোকে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখা আমেরিকার অস্ত্র নির্মাতাদের স্বার্থই নিশ্চিত করবে। সুতরাং এমনও হতে পারে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির উপর স্থগিতাদেশ শীঘ্রই প্রত্যাহার করে নেওয়া হবে এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগজনক বিষয়টিও হয়তো ভুলে যাবে। কেননা বাইডেন তার সাম্প্রতিক এক মন্তব্যে বলেছেন, সৌদি আরবের প্রতি তার সরকারের পক্ষ থেকে সমর্থন অব্যাহত রাখা হবে। তার মানে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক অটুট থাকবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।